ছোট ভাইয়ের স্ত্রীকে দেখার সাথে সাথেই আমার ভিতরে উথাল পাথাল আরম্ভ করতে লাগলো। এ যেন কোনো মানুষ নয়, এ যেন সাক্ষাৎ হুরপুরি দাঁড়িয়ে আছে আমার সামনে। একটা নারী এতটা সুন্দর হয় কি করে? নীল চোখ আর ঘন কালো কোকড়া চুল, তার হলুদ বর্ণ গায়ের সাথে এমনভাবে ফুটেছিল যেন কোনো শিল্পী তার এই অবয়ব নিজ তুলি দিয়ে এঁকেছে। আমি আশ্চর্যজনিত হয়ে হাঁ করে তাকিয়ে রইলাম তার দিকে। সেও নীলাভ চোখে আমার দিকে তাকালো কয়েকবার। একটা মানুষের চোখের চাহনিতে এতটা আকর্ষণ আমি আমার এই জীবনে অনুভব করিনি কখনো। মেয়েটার প্রতি এই আশ্চর্যবোধ আর এই আকর্ষণের পিছনে তার অপরূপ সৌন্দর্য ছাড়াও আরও বড় একটা কারণ ছিল, আর সেটা ছিল আমার ভাই রিয়াদ, যে ছিল একজন মানসিক প্রতিবন্ধী। মানুষের জৈবিক চাহিদা বোঝা তো পরের কথা, নিজের ভালো মন্দ বোঝার ক্ষমতাটুকু ছিল না তার। এক কথায় সে ছিল একজন পাগল। একজন সম্পূর্ণ মানসিক প্রতিবন্ধীর স্ত্রী এমন রূপবতী একটা মেয়ে কেন হতে যাবে? সেই প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খেতে লাগলো। আমি এমন আশ্চর্যজনিত হয়ে তাকিয়ে থেকেই তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, তোমার নাম কি? সে আমার চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর বলল, আমার নাম সুহাসিনী। ওর নামটা আমার কানে বাজতে থাকলো, আর ওর দৃষ্টি যেন আমার কাছে কিছু চাইতে লাগলো। ভিতরে যাও, গিয়ে দেখো রিয়াদ কি করছে। ঠিক এমন সময় হঠাৎ পাশ থেকে আমার মা সুহাসিনীকে বেশ কড়া গলায় কথাটা বললেন। সুহাসিনীও বাদ্য মেয়ের মতন ভেতরে চলে গেল, আর আমি তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। তার পিঠের ওপর পড়ে থাকা চুলগুলো দুলতে থাকলো, আর এক একটা পদক্ষেপে দারুণ লাগতে লাগলো। সুহাসিনীর প্রতি আমার জন্ম নেওয়া আকর্ষণটা মুহূর্তের মধ্যে একটা শক্ত চাহিদাতে পরিণত হলো। না চাইলেও মেয়েটিকে নিজের করে পাওয়াটার একটা চিন্তা আমার মাথায় জেগে বসলো। তুমি এখানে কেন এসেছো ফরহাদ? সুহাসিনী ভেতরে যাওয়ার পরপরই মা আমাকে কঠিন গলায় প্রশ্নটা করে বসলেন। আমি এখানে কেন এসেছি এই প্রশ্নটা জানতে চাওয়া আমার মায়ের জন্য খুবই যৌক্তিক। নিজের ভাই আর মাকে ছেড়ে প্রায় ১৯ বছর আগে চলে গিয়েছি জার্মানিতে। নিজের স্ত্রী আর ২ সন্তান নিয়ে আমি ওখানেই থাকি। মাঝে মধ্যে শ্বশুর বাড়িতে দেখা করতে দেশে আসলেও এই ১৯ বছরে ওদের সাথে কখনো দেখা করিনি আমি। এমনকি নিজের বিয়েতেও ওদেরকে আসতে পর্যন্ত বলিনি। রিয়াদ প্রতিবন্ধী হওয়ার কারণে ছোটবেলা থেকে খুবই বিরক্ত ছিলাম আমি। ওকে আমি কখনোই সহ্য করতে পারতাম না। সব থেকে বড় কথা, ওকে আমি যতটা না অপছন্দ করতাম, তার থেকে অনেক বেশি অপছন্দ করতাম আমার নিজের মাকে। ছোটবেলা থেকে তার অস্বাভাবিক কার্যক্রমগুলি আমাকে যন্ত্রণা দিত। আবার বাবার মৃত্যুর জন্য আমি মনে করি আমার মাই দায়ী। শুধু তাই না, আমি মনে করি আমার ছোট ভাই রিয়াদ প্রতিবন্ধী হওয়ার পিছনে তার এই অস্বাভাবিক কার্যক্রমগুলি জড়িত। একেবারে ছোট থাকতে না বুঝলেও সামান্য বড় হবার পর তার এই উদ্ভট কার্যক্রমগুলি আমার কাছে একেবারে শ্বাসরুদ্ধকর হতে লাগলো। দেশের দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ তার কাছে আসতেন তাদের বিভিন্ন সমস্যা সমাধানের উদ্দেশ্যে, আর সে তাদের সমস্যা সমাধান করতেন উদ্ভট সব উপায়ে। এদের মধ্যে আবার অনেকে মানসিক রোগীও নিয়ে আসতেন বদ আসর সারাবার জন্য। তাদের দেখে আমার খুবই রাগ হতো। মনে প্রশ্ন জাগতো, তারা কি দেখে না যে আমার মায়ের নিজের ছেলেটাই প্রতিবন্ধী? তার যদি ক্ষমতা থাকতো সে তো তার নিজের ছেলেটাকেই সুস্থ করত। কিন্তু না, আমার মতন তারা চিন্তা করতেন না কখনোই। আমি বুঝতে পারতাম আমার মাকে যতটুকু সম্মান করতেন তারা, তার থেকে অনেক বেশি ভয় পেতেন। সপ্তাহে প্রত্যেক রবিবার রাতে তার কাছে কিছু মানুষ আসতেন। মানুষগুলোর পোশাক আশাক ছিল একেবারে ব্যতিক্রম। আমাদের বাড়ির নিচতলার ঘরটাতে দরজা লাগিয়ে আগরবাতি জ্বালিয়ে দিয়ে তারা কি যেন করতেন, সেটা আজও অবধি আমি জানি না। সেই রাতগুলিতে আগরবাতির গন্ধ আর ভয়ঙ্কর কিছু শব্দে আমি কুঁকড়ে থাকতাম আর প্রার্থনা করতাম, খোদা, আমাকে তুমি এই নরক থেকে রক্ষা করো। আমার স্পষ্ট মনে আছে সেই দিনের কথা। সন্ধ্যা হবার ঠিক কিছুক্ষণ আগে খেলতে খেলতে নিচতলার এই ঘরটাতে খোলা পেয়ে আমি একা একাই চলে গিয়েছিলাম। ঘরের কোণার দেয়ালে উঁচু উঁচু মূর্তির ন্যায় কিছু রাখা, কালো কাপড় দিয়ে আবৃত করা ছিল। আমি মনের অজান্তেই সেগুলোর কাছে গিয়ে হাত উঁচু করে একটা কাপড় টেনে দিলাম। কাপড়টা সরে গিয়ে মূর্তিটা দৃশ্যমান হবার সাথে সাথে প্রচণ্ড ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম আমি। যতদূর মনে পড়ে আমি বীভৎস কালো একটা মূর্তি দেখেছিলাম।
রূপক কোনো পিশাচ অথবা প্রেতের আদলে বানানো একটা মূর্তি। মূর্তিটার চোখ একটা লাল কাপড় দিয়ে বাঁধা ছিল। এই জিনিসটা আমার পরিষ্কার মনে আছে। মূর্তিটাকে আজও মনে করলে ভেতরে ভেতরে সামান্য আতঙ্ক অনুভব করি আমি। সেই দিন জ্ঞান আসার পর দীর্ঘদিন জ্বরে পড়েছিলাম আমি। এই জ্বরে হয়তো আমি মরেই যেতাম। সেই সময় আমাকে এই নরক আর মৃত্যু থেকে উদ্ধার করেছিলেন আমার স্কুলের হেডমাস্টার ও আমার বর্তমান শ্বশুর। আমি তার হাত ধরেই চলে এসেছিলাম। সেই দিনের পর থেকে এই নরকে আর একটিবারের জন্য পা রাখিনি। প্রচণ্ড মেধাবী ছাত্র হবার কারণে আমাকেও আর পেছনে ফিরে তাকাতে হয়নি। কয়েক বছরের মধ্যেই স্কলারশিপ নিয়ে স্ত্রী মরিয়মকে সঙ্গে করে পাড়ি দিয়েছি দেশের বাইরে, জার্মানিতে। শ্বশুরকেও ঢাকাতে নিয়ে এসেছিলাম। এই নরকের আশেপাশে আমি এবং আমার কোনো আপনজনের ছায়া পড়ুক, সেটা আমি চাইনি। কিন্তু আজ এত বছর পর নিজে থেকে এখানে আসা বিনা কারণে ছিল না। এই আগমনের পেছনে দুইটো কারণ ছিল। আমি দূরে চলে গেলেও আমার সাথে ঘটে যাওয়া ছোটবেলার দুর্বিষহ স্মৃতি আমাকে ছেড়ে যায়নি। প্রায় রাতেই ভয়ে চিৎকার করে উঠতাম আমি। জার্মানিতে বেস্ট সাইকিয়াট্রিস্টদের সাথে বহুবার সেশন হয়েছে আমার। এই সমস্যাটা কমে আসলেও একেবারে সুস্থ হয়নি কখনোই। একাধিক মনোরোগ বিশেষজ্ঞের সাথে কথা বলার পর শেষ পর্যন্ত প্রত্যেকে একটা সমাধানই দিয়েছেন আমাকে। আর তা হলো, যেই জায়গা থেকে আমার এই ভয় শুরু হয়েছে সেখানে গিয়েই এই ভয়টাকে শেষ করতে হবে। মন না চাইলেও স্ত্রীর আকুল অনুরোধ আর এই কয় বছরের জমানো সাহস আর বাস্তবতা আমাকে এখানে নিয়ে এসেছে। 2 নাম্বার কারণটা আমার ছোট ভাই রিয়াদ। মাকে অপছন্দ করায় তাকেও অপছন্দ করতাম। কিন্তু দূরে যাবার পর ভাইয়ের জন্য ভীষণ মন টানছিল আমার। সম্ভব হলে এই নরক থেকে ভাইটাকেও উদ্ধার করব, এই প্ল্যানটাই মনে মনে ভেবে রেখেছিলাম। দেশে এসে এলাকার পূর্ব পরিচিত কয়েকজনের সাথে কথা বলে আগেই জানতে পেরেছি আমার মা আমার ভাই রিয়াদের বিয়ে দিয়েছেন। কথাটা শুনেই মেজাজটা চটে গেলেও আমি জানতাম তার মতো মানুষের জন্য এটা খুবই সাধারণ একটা কাজ। মনে মনে ভেবেছিলাম যেহেতু তার এখন বয়স হয়েছে, সুতরাং আগের মতন ভাইয়ের দেখাশোনা করা একা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই নিশ্চয়ই গরিব কোনো মেয়েকে টাকার লোভ দেখিয়ে এই কাজটা করেছেন তিনি। কিন্তু সুহাসিনীকে দেখে আমি সত্যিই বিরাট একটা ধাক্কা খেয়েছিলাম। ফরহাদ, মায়ের দ্বিতীয় ডাকে আমি আমার ঘোর ভেঙে তার দিকে তাকালাম। দেখলাম সত্যি বেশ বয়স হয়েছে তার। আগের মতন সেই তীক্ষ্ণতাটা আর নেই। আমি দাঁত কামড়ে তার চোখের দিকে তাকিয়ে বললাম, এই বাড়িটা আমার বাবার। আমি কেন এখানে এসেছি তার জবাব আপনাকে দেবার কোনো প্রয়োজন নেই। যদি আমি চাই আপনাকে এখানে থাকতে নাও দিতে পারি। কথাটা বলেই আমি তাকে উপেক্ষা করে ঘরের ভেতরে পা বাড়ালাম। একবারের জন্যেও পিছনে ফিরে তাকাইনি আমি। মনে মনে বললাম, যা ইচ্ছে তাই। এই কাজটা করে আমি বেশ প্রশান্তি বোধ করছিলাম। মনে হচ্ছিল একটা চাপা পাথর যেন আমার বুকের উপর থেকে সরে গেল। ভেতরে ভেতরে বেশ প্রফুল্ল বোধ হচ্ছিল আমার। এখানে একটা কথা উল্লেখ করা জরুরি। আমার ভাই রিয়াদের জন্মের পর বাবা যখন বুঝতে পারলেন সে একজন প্রতিবন্ধী, তখন তিনি মারা যাবার আগে তার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়েছেন। আমার বাবা মায়ের সম্পর্কটা যে ভালো ছিল না সেই স্মৃতি মনে না পড়লেও বাবার এই কাজ থেকে সেটা নিশ্চিত বোঝা যায়। আমি বাড়ির চারপাশ দেখতে দেখতে ভেতরে যেতে থাকলাম। দীর্ঘ 19 বছর পর এই বাড়িতে তেমন কোনো পরিবর্তন হয়নি বললেই চলে। এতদিনের ঝাপসা স্মৃতিগুলো যেন হঠাৎ পরিষ্কার হয়ে উঠেছিল। সিঁড়ি দিয়ে উঠে আমি সোজা চলে গেলাম আমার ভাই রিয়াদের ঘরে। একটা কাঠের চেয়ারে ঠিক জড়বস্তুর মতন হাত পা ছড়িয়ে বসেছিল সে। ঘোলা চোখ আর কাঁচা পাকা চাপ দাড়ি তার, দেখে একেবারে চেনার উপায়ই নেই। তার পাশেই বসেছিল সুহাসিনী। আমি আবার তাকে দেখলাম। আমার চোখ আবার আটকে গেল ওর দিকে। চোখ যেন আর সরাতেই ইচ্ছে করছে না। আমাকে দেখে সেও একটা লাজুক হাসি হাসলো। আমি জানি না আর বুঝতেও পারছিলাম না, কিন্তু কিছু একটা ছিল সেই হাসিতে যা আমাকে অস্থির করে দিয়েছিল। এমন সময় পেছন থেকে এক অপরিচিত কর্কশ কণ্ঠে সুহা ডাক শুনে আচমকা কেঁপে উঠলাম আমি। পেছনে ফিরতে একজন মানুষকে দেখতে পেলাম যাকে আমি আগে কখনো দেখিনি। একজন বয়স্ক বৃদ্ধ মানুষ। তিনি লাঠিতে ভর দিয়ে দরজার বাইরে আবছা অন্ধকারে দাঁড়িয়েছিলেন। আমিও দরজার সামনে গেলাম ওনাকে আরও ভালোভাবে দেখার জন্য। তিনি একটা কালো জুব্বা পরিহিত ছিলেন। তার সারা মুখে আর হাতে ছোপ ছোপ দাগ ছিল, ঠিক বসন্ত রোগীর দাগের মতন।
বলতে খারাপ লাগলেও তিনি বেশ কুৎসিত একজন মানুষ। সুহাসিনী তার ডাকে জবাব দিল, জি বাবা। এমন কুৎসিত একজনের মেয়ে সুহাসিনীর মতন সুন্দরী কি করে হয়, সেটাও আমার মাথায় আসলো না কোনোভাবেই। বড় সাহেবকে তার ঘরটা গুছিয়ে দাও মা, উনি অনেক দূর থেকে এসেছেন, কিছুদিন থাকবেন মনে হয়। লোকটা কথা বলার সময় আমার মনে হলো তিনি অন্ধ, কিন্তু উনি যখন চলে যাচ্ছিলেন তখন তার হাত আর লাঠির ইশারাগুলি দেখে সেটা একেবারে নিশ্চিত হলাম আমি। মেহমানদের ঘরটাতে থাকতে দেওয়া হলো আমাকে। আমি ঘরে ঢুকেই আমার স্ত্রীকে ফোন করে আমার খবর দিলাম। তার সাথে কিছুক্ষণ ভালো মন্দ কথা বলে ফোন রেখে স্নান সারলাম। আমার স্ত্রী মারিয়া বেশ সুন্দরী, কিন্তু সুহাসিনীর কাছে কিছুই না। আমার স্ত্রী মারিয়া কেন, দেখার সাথে সাথে তাক লেগে যাওয়া সুন্দরী মেয়েরা পর্যন্ত সুহাসিনীকে দেখে মূর্ছা যাবে। সুহাসিনী যেন একটা রূপের অগ্নিয়গিরি। ওকে দেখে আমার এখানে আসার উদ্দেশ্যটাই আমি একেবারেই ভুলে গিয়েছিলাম। আমাদের বাড়ির আশেপাশে সেই দিন বিকালেই বের হয়েছিলাম। লোকজন নেই বললেই চলে। আশেপাশের এলাকাগুলি শহুরে হয়ে গেলেও এই এলাকাটা এখনও আগের মতনই রয়ে গেছে। অপরিচিত দুইজন লোকের সাথে দেখা হয়েছিল। তাদের আমার পরিচয় দিতেই বুঝতে পারলাম আমার উপস্থিতি আমার মায়ের মতন তারাও পছন্দ করছেন না। না করলে নাই, কাল থানায় যাব। আমার মা আর এই এলাকার সব ভণ্ডামি এবার শেষ করব আমি। বিছানায় শুয়ে শুয়ে আবার ঘড়ি দেখলাম, রাত 2:25। আমি প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে ঘড়ি দেখেই চলেছি। মনটা সুহাসিনীকে দেখতে চাইছে। বাড়ির সবাই ঘুমিয়ে গেলে এই একটা সুযোগ আছে ওর কাছে যাবার। সুহাসিনীর দৃষ্টি আমাকে এই ইঙ্গিত করেছে আমি জানি, আর করবেই না কেন। এমন একটা মেয়ে একজন প্রতিবন্ধীর কাছে কী বা পাবে। বিছানা থেকে উঠে আমি আমার ঘর থেকে বের হলাম। পা টিপে টিপে রিয়াদের ঘরে গিয়ে দরজা খুলে উকি দিতেই চমকে উঠলাম আমি। আমার শরীরের সমস্ত লোমগুলি একসাথে দাঁড়িয়ে গেল। এমন একটা দৃশ্য যা কিছুক্ষণের জন্য স্তব্ধ করে দিল আমাকে। কালো কাপড়ে ঢাকা দুটি অর্ধনগ্ন শরীর জড়বস্তুর ন্যায় পড়েছিল বিছানার উপর। ছোটবেলায় দেখা সেই মূর্তিটার মতন ওদের চোখগুলি লাল কাপড় দিয়ে বাঁধা ছিল। ঘরটা বেশ দোয়াটে হবার কারণে সম্পূর্ণরূপে নিশ্চিত হবার জন্য আমি পুনরায় তাকালাম ওদের দিকে। না, আমার কোনো ভুল হচ্ছে না। রিহাদ আর সুহাসিনীর নিষ্প্রাণ দেহ পাশাপাশি টানটান হয়ে পড়ে আছে। ঘরের ভেতর থেকে আগরবাতির ধোঁয়া আর গন্ধ আমার নাক আর চোখে বুদবুদ করে ঢুকছিল। এই গন্ধ আমার চেনা, বহু বছর আগের এক যন্ত্রণাদায়ক গন্ধ এটা। কিন্তু ছোট ভাই রিয়াদ আর তার স্ত্রী সুহাসিনীর নড়াচড়াহীন দেহ আমাকে অন্য কিছু ভাবালো। হায় খোদা, ওরা কি জীবিত না মৃত? চিন্তাটা মাথায় আসতেই আমি জলদি পা বাড়ালাম ঘরের ভেতরে। ঘরের ভেতরে পা রাখার আগেই মাথার পেছনে সজোরে আকস্মিক একটা লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়লাম আমি। সাথে সাথে আমার চোখ ঝাপসা হয়ে এলো। এই ঝাপসা দৃষ্টিতেই আমি দেখতে পেলাম কেউ একজন ঘরের দরজাটা দ্রুত বন্ধ করে দিচ্ছে। মাথার পেছন থেকে রক্তের প্রবাহটাও টের পাচ্ছিলাম খুব, কিন্তু হাত ওঠানোর মতন শক্তিটুকু পাচ্ছিলাম না আমি। তারপর আর কিছুই মনে নেই। সম্ভবত অল্প সময়ের মধ্যেই আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। মোবাইলের অ্যালার্ম বাজার আওয়াজে পরদিন সকালে ঘুম ভাঙল আমার। ঘুমের ঘোরটা কাটার সাথে সাথে আমি বিছানা থেকে লাফিয়ে উঠে চলে গেলাম আমার ভাই রিয়াদের ঘরে। কে জানে কি হাল ওদের। কাল রাতের কথা আমার পরিষ্কার মনে আছে। মিনিট 5 হেঁটে রিয়াদের ঘরের সামনে দাঁড়াতেই আমি একেবারে থ হয়ে গেলাম। রিয়াদ একদম স্বাভাবিকভাবে একটা কাঠের চেয়ারে বসে আছে, আর তার পাশেই বসে আছে সুহাসিনী। সুহাসিনী রিয়াদের মুখের সামনে একটা পেয়ালা ধরে ওকে কিছু খাওয়ানোর চেষ্টা করছিল, আর রিয়াদ ভাবান্তরহীন সামনে তাকিয়েছিল। আমি কি কোনো স্বপ্ন দেখেছি, নাকি গত রাতের স্মৃতিটা একটা দুঃস্বপ্ন ছিল? কয়েক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করলাম আমি। গতকাল রাতের পুরো ঘটনাটা মনে করতেই আপনা আপনি মাথার পিছনে হাত বাড়ালাম আর কাতরে উঠলাম ব্যথায়। হাত সামনে আনতেই
আঙ্গুলের উপর সামান্য রক্তের ছাপটা স্পষ্ট দেখতে পেলাম। গতকাল রাতে যা ঘটেছে এটা যে কোনো দুঃস্বপ্ন ছিল না, এই ব্যাপারে আমি নিশ্চিত হয়ে গিয়েছিলাম। আমার উপস্থিতি বুঝতে পেরে সুহাসিনী তাকালো আমার দিকে। আমি প্রশ্নবিদ্ধ চোখে ওর দিকে তাকিয়ে রইলাম। কি হচ্ছে এসব? গতকাল রাতের ওর অবস্থাটা আমার চোখের সামনে যেন ভাসছিল। সুহাসিনী মায়াবড়া চোখে আমার দিকে তাকিয়েছিল। ওর জন্য ভেতরে ভেতরে আমি এক তীব্র যন্ত্রণা অনুভব করতে লাগলাম। এমন সময় সুহাসিনীর বাবা নামক অন্ধ লোকটাকেও দেখতে পেলাম সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছে। ওনার লাঠির সাথে মেজের ঠুকঠুক আওয়াজটাও আমি আগেও শুনেছি। এই আওয়াজটাই গতকাল রাতে রিয়াদের ঘরে ঢোকার আগে আমার পিছন থেকে আসছিল। আমি তীক্ষ্ণ নজরে লোকটার লাঠির দিকে তাকিয়ে রইলাম। মুছে ফেলার চেষ্টা করা হলেও ওনার লাঠির নিচের অংশে রক্তের ছাপ পরিষ্কার বোঝা যাচ্ছিল। এইবার সমীকরণটা আমার মাথায় আসলো, যেটা আরও আগে আসা উচিত ছিল বলে আমি মনে করছিলাম। এই সবগুলো আমার মায়ের কাজ ছাড়া আর কারো কাজ না। ওনাকে আমি ছোটবেলা থেকেই চিনি। মানুষকে ভয় দেখানো তার কাছে বাচ্চা খেলার মতো। সুহাসিনীর মতন এমন অপরূপ সুন্দরী একটা মেয়েকে ভয় দেখিয়েই রিয়াদের সাথে বিয়ে দিয়েছে সে। তা না হলে একটা সাধারণ মেয়েও সম্পূর্ণ মানসিক প্রতিবন্ধীকে কখনোই বিয়ে করবে না, কখনোই না। আর এখন আমাকে ভয় দেখিয়ে এই বাড়ি থেকে বের করার পরিকল্পনা করেছে। প্রচণ্ড রাগে দাঁত কিরমির করে উঠল আমার। ঘরে গিয়ে মোবাইল আর মানিব্যাগ সাথে নিয়ে সোজা রওনা হলাম থানার উদ্দেশ্যে। এর একটা বিহিত করতেই হবে। চোখের সামনে এই সব মানা যায় না, কিন্তু আমার চোখের সামনে আরও কিছু ঘটনা আমি উপেক্ষা করে গিয়েছিলাম। সেটা একদমই বুঝতে পারিনি তখন। বেশ চেঁচামেচি করে থানা থেকে একজন পুলিশ আনতে হলো আমার। বাসা থেকে 40 মিনিটের হাঁটা দূরত্বের পথ আমাদের থানাটা। ওরা নাকি সামনের সপ্তাহে অন্য এলাকায় নিয়ে যাচ্ছে থানাটাকে, সেই জন্য সবাই মহাব্যস্ত। থানার লোকেরা এই অজুহাত দিলেও আমার কেন যেন মনে হচ্ছিল আমার বাড়ির ঠিকানাটা শোনার পর ওরা আর আসতে চাইছে না। বাড়িতে ঢুকতেই হাতের বায়ে লম্বা একটা লবি, যার পাশাপাশি দুটো ঘর। একটা ঘর আমার মায়ের আর অন্যটা আমার ভাইয়ের। এই ঘরেই সেই বীভৎস মূর্তিটা দেখেছিলাম আমি। আর সেখানেই আমরা চারজন বসেছিলাম, আমি, আমার মা, সুহাসিনীর বাবা আর থানার পুলিশ। সময় তখন সন্ধ্যা গড়িয়ে প্রায় রাতের দিকে। আমি সুহাসিনীর বাবাকে উদ্দেশ্য করে পুলিশকে আমার অভিযোগ জানাতেই আমার মাকে দেখলাম উঠে দাঁড়িয়ে আস্তে আস্তে হেঁটে একটা কালো মোমবাতি জ্বালালেন। আমি লক্ষ্য করলাম আমার সাথে আসা পুলিশটি মাকে যথেষ্ট সমীহ করে চলছেন। আমি বিরক্তি নিয়ে আরও কিছু বলার আগেই আমার মা বললেন, তোমার মাথায় পাওয়া চোটটা ওনাকে দেখাও ফরহাদ। আমার মাথা ঘুরিয়ে পিছনে হাত দিয়ে পুলিশটাকে ক্ষতটা দেখাতে গিয়েই আশ্চর্য হয়ে গেলাম আমি। কিছুক্ষণ আগ পর্যন্ত রয়ে যাওয়া ক্ষতটা আর নেই, একেবারে মসৃণ ত্বকের মতন হয়ে গেছে। আমি চোখ বড় করে আমার মায়ের দিকে তাকিয়েছিলাম অনেকক্ষণ। সে ঠান্ডা দৃষ্টিতে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এখান থেকে চলে যাও ফরহাদ, এটাই সবার জন্য মঙ্গল। আমার সাথে আসা পুলিশটাকে দেখলাম নতজানু হয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। আমি বুঝতে পারলাম এই বাড়ি কেন, এই সমগ্র এলাকায় আমি একা। হঠাৎ করে একটা আতঙ্ক অনুভব হতে লাগলো আমার ভেতর। আমার মনও বারবার বলছিল এখান থেকে চলে যেতে। তখনই আমার চলে যাওয়া উচিত ছিল, কিন্তু আমাকে আটকে রাখলো সুহাসিনী। ওর আকর্ষণ আমাকে আর যেতে দিল না। তারপর টানা 2 দিন আমি এই বাড়ির সবাইকে লক্ষ্য করতে থাকলাম। এই 2 দিনের পর্যালোচনায় আরও কিছু ব্যাপার খটকা লাগলো আমার কাছে। অন্ধ লোকটাকে সুহাসিনী বাবা বলে ডাকলেও সে ছিল সুহাসিনী আর এই বাড়ির একজন নজরদার। 24 ঘন্টা সুহাসিনীকে তার নজরবন্দি করে রাখত এই লোকটা। আমি তার প্রতিটা কার্যক্রমে আশ্চর্য হয়ে গিয়েছিলাম। আমাকে সুহাসিনীর কাছে পর্যন্ত ঘেঁষতে দিত না সে। আমি সুহাসিনীর কাছে গেলেই কিভাবে যেন টের পেয়ে যেত সে। শুধু তাই না, এই লোকের চালচলনের তীক্ষ্ণতা এতটা প্রখর ছিল যে আমি তাকে সন্দেহ করতে আরম্ভ করলাম। সে কি আসলেই অন্ধ নাকি অন্য কিছু? আরও একটা ব্যাপারে আমি বেশ অবাক হয়েছিলাম। এই বাড়িতে আমি আর আমার মা ছাড়া কেউ ঘরের বাইরে যায় না। না সুহাসিনী, না রিয়াদ, আর না ওই অন্ধ লোকটা। সুহাসিনীকে আমি কয়েকবার ইশারা করে বাইরে আসতে বললেও সে ঘরের বাইরে বের হয়নি।
এর কারণ আমার কাছে অজানা ছিল। 1 সপ্তাহের সময় নিয়ে নিজের মানসিক চিকিৎসার জন্য দেশে এসেছিলাম আমি। আজ প্রায় 4 দিন পার হয়ে গেছে। আমার স্ত্রী আজ সকালে আমার অগ্রগতির কথা জানতে চাইলে তাকে মিথ্যা বললাম আমি। আমার এখানে আরও কিছুদিন থাকা লাগতে পারে, সেই কথাটাও তাকে জানিয়ে দিলাম কথার মাঝখানে। আমাকে রাতে ঘুমানোর আগে ঘুমের ঔষধ খাওয়ার কথা মনে করিয়ে দিয়ে ফোনটা রাখল সে। আমি নিজেও জানতাম না আমি কি করতে যাচ্ছি, শুধু জানতাম নিজেকে একটা মোহে জড়িয়ে ফেলেছি। ঘুমের ঔষধের কথাটা এই কয়দিন মাথায় ছিল না আমার। এটাকে যে করেই হোক কাজে লাগাতে হবে, ওই অন্ধ লোকটাকে যে করেই হোক এটা সেবন করাতে হবে আমাকে। তাহলে আমি সুহাসিনীর কাছে যেতে পারবো আর জানতে পারবো কি হচ্ছে এখানে। রাতের বেলা মা একেবারেই উপরে আসেন না। অন্ধ লোকটার প্রতি তার অগাধ বিশ্বাস। এই লোকটাকে ঘুম পাড়াতে পারলে আমার কাজ হয়ে যাবে আশা করা যায়। সন্ধ্যার দিকে হঠাৎ লাগেজ গোছাতে আরম্ভ করলাম আমি। বের হয়ে আজ রাতেই চলে যাব এমন একটা ভাব ধরলাম। আমার চলে যাবার কথা শুনে অন্ধ তার কাছ থেকে সামান্য খেয়াল হঠাতেই এই সুযোগে রান্নাঘরে গিয়ে আমি আমার কাজ করে ফেললাম। এখন শুধু অপেক্ষার পালা রাতের। আজ রাতে যদি রিয়াদের দরজার কাছে এই অন্ধ লোক না থাকে তাহলেই সুহাসিনীর সাথে কথা বলার সুযোগ হবে আমার। ঘড়ির কাঁটা 12টা পেরিয়েছে। ঘড়ির কাঁটার প্রতিটা শব্দ যেন আমার বুকে বাড়ি দিচ্ছিল। আমি দরজা খুলে বের হলাম। রিয়াদের ঘর পার হতে আমার বুকটা যেন ধুক ধুক করতে লাগলো। মনের মধ্যে একটা চাপা আতঙ্ক নিয়ে আমি আগে চলে গেলাম অন্ধের ঘরে। গিয়ে দেখলাম মরার মতন ঘুমাচ্ছে সে। ঔষধের প্রতিক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আমার অর্ধেক ঝামেলা কমে গেল। এবার নিচে গেলাম মাকে এক ফাঁক দিয়ে দেখে আসার জন্য। ওনাকে দেখার পর যেন আমার খুশির ভাত ভেঙে গেল। অঘরে ঘুমাচ্ছেন উনিও। ওনাকে দেখে বেশ অবাক হলাম আমি, আর মনে মনে হাসলাম। সামান্য ঘুমের ঔষধে যার এই হাল, তাকে নাকি আবার সবাই ভয় পায়। আমি আর সময় নষ্ট না করে চলে গেলাম উপরে রিয়াদের ঘরে। ঠিক প্রথম রাতে ওদের যেভাবে দেখেছিলাম সেই অবস্থায় আবারও দেখলাম। ওদের এই অবস্থায় দেখে আমার নিজের কাছে বেশ অস্বস্তি লাগছিল। মাথা ঝেড়ে ঘরের ভেতরে গিয়ে সুহাসিনীকে ডাক দিলাম আমি। ওর গায়ে হাত দিতে গিয়ে আমি যেন একটা ধাক্কা খেলাম। ওর সারা শরীর মৃত মানুষের মতন ঠান্ডা। সুহাসিনী মেয়েটার শরীর থেকে হাত সরিয়ে নিলাম আমি। ওর পাশেই শুয়ে থাকা রিয়াদকে হালকা করে ধাক্কা দিলাম। রিয়াদের অবস্থাও সুহাসিনীর মতন, একদম নিষ্প্রাণ ও ঠান্ডা শরীর। ওদের এই অবস্থা দেখে আমার মাথা কিছুক্ষণের জন্য কাজ করা বন্ধ করে দিল। কি করব এখন? এদিকে নিচে অন্ধ লোকটা আর আমার মায়ের ঘুমের ঔষধের প্রতিক্রিয়া কখন যে শেষ হয়ে যায় সেই দুশ্চিন্তাটাও মাথায় চেপে ধরেছিল। আমি সুহাসিনীর মাথার কাছে গিয়ে ওর চোখের ওপর বাঁধা লাল কাপড়টা খুলে দিলাম। কাপড়টা সরাতেই এক ঝটকায় উঠে বসলো ও। নির্জীব একটা মানুষ এভাবে আচমকা উঠে বসায় আমি সামান্য ভরকে গিয়ে 2 পা পিছনে সরে দাঁড়ালাম। সুহাসিনী বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইল আর জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকলো। ওর মসৃণ ফর্সা আবৃত পিঠের দিকে আমার দৃষ্টি না চাইলেও আটকে গেল। আমি নির্লজ্জের মতো হা করে ওকে দেখতে লাগলাম। সুহাসিনীর কাজকর্ম দেখে মনে হচ্ছিল আগরবাতির ধোঁয়ায় ওর শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এভাবে কিছু সময় পার করার পর সুহাসিনী হঠাৎ পেছনে ঘুরে তাকালো আমার দিকে। ও আমার দিকে তাকানোর সাথে সাথে আমি বেশ অপ্রস্তুত হয়ে গেলাম। আমাকে দেখে সুহাসিনী শান্তভাবে গায়ের কালো চাদরটা বুকের উপর থেকে উরু পর্যন্ত পেঁচিয়ে ওর শরীরটা আবৃত করে নিল। পাশেই ওর স্বামী রিয়াদ মরার মতন পড়েছিল, কিন্তু ও রিয়াদকে এমনভাবে উপেক্ষা করে বিছানা থেকে নেমে দাঁড়ালো যেন ও রিয়াদকে দেখেইনি। বিছানা থেকে নেমে সুহাসিনী আমার দিকে ঘুরে দাঁড়াতেই কেন জানি ভয় করতে লাগলো আমার। ছোট ভাই আর তার স্ত্রীর শোবার ঘরে এত রাতে তার স্ত্রীর সামনে এমনভাবে দাঁড়িয়ে থাকতে হঠাৎ করে অস্বস্তি লাগতে আরম্ভ করলো। এই অস্বস্তি ভাবটা আরও আগেই করা উচিত ছিল, করলে হয়তো বেঁচে যেতাম আমি। সুহাসিনীকে কি বলবো, আমি মনে মনে সেই চিন্তাই করতে থাকলাম। যদিও ওকে বলার অনেক কিছুই আছে। এই বাড়িতে এই অদ্ভুত কর্মকাণ্ডের পিছনে কি চলছে তার উত্তর দেওয়ার মতন মানুষ সুহাসিনী ছাড়া
আর কেউ ছিল না। সুহাসিনী আস্তে আস্তে হেঁটে আমার একেবারে কাছে এসে দাঁড়াতেই আমার বুকের ভেতর হাঁসফাঁস করতে আরম্ভ করলো। বহু কষ্টে নিজেকে সামলে নিয়ে আমি ওকে কিছু বলার চেষ্টা করলাম, কিন্তু তার আগেই ও আমাকে নিয়ে দ্রুত ঘর থেকে বের হয়ে ঘরের বিপরীতে ছোট্ট খুপড়িটার ভেতরে গিয়ে ঢুকলো। সুহাসিনীর অন্ধ ভাবাকে দিনের বেশিরভাগ সময়ই আমি এই খুপড়িটাতে দাঁড়িয়ে সুহাসিনীকে পাহারা দিতে দেখেছি। সুহাসিনীকে আমি আবার কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, ঠিক তখনই ও আমাকে এমন একটা কথা বলল যা ছিল আমার কল্পনার বাইরে। হঠাৎ সুহাসিনী বলে উঠল, আমাকে একটা সন্তান দিতে পারবেন? ও আমার চোখে চোখ রেখেই কথাটা বলেছিল। তার নীলাভ দৃষ্টি আমার বুকের ভেতর গিয়ে কড়া নাড়তে থাকলো। আমি আর কিছুই চিন্তা করতে পারলাম না। ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম আমি আমার বুকের সাথে। আমি ওকে আমার ঘরে নিতে চাইলাম, কিন্তু ও কোনোভাবেই এই খুপড়ি ঘর থেকে বের হলো না। কেন বের হলো না সেটা আমার জানা নেই। সেই প্রশ্ন ও চিন্তা কোনোটাই আমি করিনি তখন। সুহাসিনীর কাছ থেকে এতটা সরাসরি এমন প্রস্তাব পেয়ে আমি হতবুদ্ধি হয়ে গিয়েছিলাম। প্রেম বিনিময়ে অন্ধের মতন ব্যস্ত হয়ে গিয়েছিলাম আমি, কারণ আমি যে ওর প্রতি অনেক দুর্বল ছিলাম। পরদিন সকালে একটা কর্কশ কান্নার আওয়াজে ঘুম ভাঙল আমার। ঘুম থেকে উঠে নিজেকে সেই খুপড়ির ভেতরে আবিষ্কার করলাম আমি। কাল রাতে কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম সেটাও মনে করতে পারছিলাম না। মাথাটা ঝিমঝিম করছিল। গতকাল রাতের ঘোর কাটতে বেশ সময় নিল আমার। আমি নিচতলা থেকে অনবরত একটা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। সিঁড়ি দিয়ে নিচে নামতেই সারা ঘর ভর্তি মানুষ দেখে বেশ অবাক হলাম আমি। এই বাড়িতে তো কেউ এমনি করে আসার কথা নয়। আমাকে দেখে মানুষগুলো যেন ভূত দেখছে এমন করে সরে যেতে থাকলো। আমি অবাক হয়ে আর একটু সামনে এগোতেই সিঁড়ি থেকে সামান্য দূরে মায়ের ঘরটাতে চোখ যায় আমার, আর সাথে সাথে আমার মাথাটা গুলিয়ে উঠল। দরজাটার সামনে লম্বা একটা কালো কাপড়ে ঝুলছিল তার লাশটা। জিহ্বাটা বের হয়ে একেবারে গলা পর্যন্ত ঝুলে পড়েছে। শরীরের বিভিন্ন অংশে ছেঁড়া আঁচড়ের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছিল। সুহাসিনীর অন্ধ বাবাকে দেখলাম হাউমাউ করে মায়ের লাশের পাশে দাঁড়িয়ে কাঁদছে। তার কান্নার আওয়াজে যতটা না কষ্ট প্রকাশ পাচ্ছিল, ভয় প্রকাশ পাচ্ছিল তার থেকেও অনেক বেশি। মনে হচ্ছিল সে ভয়ে কাঁদতে কাঁদতে মরেই যাবে। তার সাথে আমিও বেশ ভয় পাচ্ছিলাম, যদিও আমার ভয়ের কারণটা ছিল ভিন্ন। গতকাল রাতের কথাটা এখন পর্যন্ত আমি ছাড়া আর কেউ জানতো না। আমি যতটা না ভয় পেয়েছিলাম মায়ের এই অস্বাভাবিক মৃত্যুতে, তার চেয়েও বেশি ভয় পাচ্ছিলাম ফেঁসে যাবার আশঙ্কায়। হঠাৎ করে মায়ের হাতের দিকে তাকাতেই আশ্চর্য হলাম আমি। আঙ্গুল দিয়ে তার ডান হাতে 3 আর বাম হাতে 4 ইশারা করা ছিল। মনে হচ্ছিল মৃত্যুর আগে সে কিছু একটা বোঝানোর জন্য এই ইশারা করেছিল। বাড়িতে আসা মানুষগুলি আমাকে এমনভাবে দেখতে লাগলো যেন এই মৃত্যুর জন্য আমিই দায়ী। ওনার মতন এমন অদ্ভুত মানুষের আত্মহত্যা করাটা খুবই স্বাভাবিক, কিন্তু আমি ছাড়া কেউ সেটা মনে করছিল না এই অত্র ভুবনে। আমি সুহাসিনীকে দেখতে উপরে গেলাম। রিয়াদের পাশে একদম স্বাভাবিকভাবে বসেছিল ও। আমাকে দেখে ও মিটমিট করে হাসতে লাগলো আর গুনগুন করতে লাগলো। হঠাৎ সেই দিন সুহাসিনীকে এমন অদ্ভুত লেগেছিল আমার সমস্ত ভয় দূর করে দিয়ে মায়ের লাশটা কোনো প্রকার ময়না তদন্ত ছাড়াই দাফন করা হলো সেই দিন দুপুরের পর। এই বাড়িতে এখন আমি, রিয়াদ, সুহাসিনী আর সুহাসিনীর অন্ধ ভাবা। হঠাৎ করে ঘটনাগুলি এত দ্রুত ঘটতে লাগলো যে আমি কোনো সুরাহা খুঁজে পাচ্ছিলাম না। দুপুর গড়িয়ে বিকেলে আমার স্ত্রীর সাথে কথা বলার জন্য ঘরের বাইরে গেলাম। ওর সাথে কথা বলতে বলতে কিছু দূর হেঁটে এই গ্রামের বড় রাস্তাটায় উঠতেই দেখলাম আমাদের বাড়ির আশেপাশে সব লোক নিজেদের মালপত্র নিয়ে কোথায় যেন চলে যাচ্ছে। আমাকে দেখে তারা যেন নিজেদের গুটিয়ে নিল আর হাঁটার গতি বাড়িয়ে দিল। আমি আরও একটু সামনে গেলাম। দেখলাম এই প্রস্থান করতে থাকা মানুষের পরিমাণ 1-2 নয়, পুরো গ্রাম ধরে মানুষ চলে যাচ্ছে। আমার পিলে চমকে উঠল এই অবস্থায় দেখে। আমি দ্রুত বাড়ির দিকে রওনা হলাম।
সুহাসিনী আর ওর বাবার সাথে কথা বলতে হবে আমার। ঘরে ঢুকেই সোজা অন্ধের কাছে চলে গেলাম আমি। বেশ উত্তেজিতভাবেই জিজ্ঞাসা করলাম তাকে, কি হচ্ছে এসব? গ্রামের লোকেরা কোথায় চলে যাচ্ছে? আমার প্রশ্নের কোনো উত্তর দিলেন না তিনি। আমি আবারও প্রশ্ন করলাম, কেন রাতে সুহাসিনী আর রিয়াদকে এমনভাবে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল? এই প্রশ্নটা করতেই উনি আমার কাছ থেকে চলে যাবার জন্য উঠে দাঁড়ালেন। তারপর সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলেন। রাগে আমার শরীর কাঁপতে লাগলো। আমি বেশ জোরে চিৎকার করে বললাম, নিজের মেয়েকে একটা প্রতিবন্ধীর সাথে বিয়ে দিয়েছেন কোন স্বার্থে? সেটা অন্তত বলে যান। আমার এই কথা শুনেই উনি থেমে গেলেন। তারপর ঘাড় ঘুরিয়ে মাথা নিচু করে বললেন, সে আমার মেয়ে না। সুহারা কারো সন্তান হতে পারে না। তার কণ্ঠে আতঙ্কের ছাপ পরিষ্কার বোঝা যাচ্ছিল। তার কথা শুনে আমি নির্বাক হয়ে গেলাম। আমার মনে খটকা লাগা ব্যাপারটা যে সত্যি সেটা আমার ধারণার বাইরে ছিল। আমি চলে এলাম সুহাসিনীর কাছে, অন্তত ও বলবে ওর সাথে কি হচ্ছে। রিয়াদের ঘরেই ও বসেছিল। আমি ওর পাশে গিয়ে বসলাম। তারপর বললাম, তোমাকে কি আমার মা জোর করে রিয়াদের সাথে বিয়ে দিয়েছে? আমার প্রশ্নে হ্যাঁ সূচক মাথা নাড়ালো সে। তোমাকে কি ওরা জোর করে আটকে রেখেছিল? আমার এই প্রশ্নেও সুহাসিনী হ্যাঁ বলল। আমি ওকে নরম করে আবার জিজ্ঞাসা করলাম, এই বাড়ি ছেড়ে তুমি যাবে আমার সাথে? আমাকে আশ্চর্য করে দিয়ে না বলল সুহাসিনী। আমি অবাক হয়ে তাকে আবারও বললাম, তুমি কেন আমার সাথে যাবে না? ও আমার প্রশ্নের কোনো উত্তরই দিল না। আমি বললাম, তাহলে তুমি এখানে থাকতে চাও নাকি? ও আমার এই প্রশ্নের উত্তরে না বলল। আমি সামান্য বিরক্তি নিয়ে বললাম, তাহলে আমার সাথে যাবে না কেন? ও এবার চুপচাপ। আমি ওর চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, কেন মিথ্যা বলছো? সুহাসিনী আমার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে থেকে বলল, সুহারা মিথ্যা বলে না। ওর কথা আমি তখন বুঝতে না পারলেও মনে মনে একটা খটকা লাগছিল। ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি কালই চলে যাব। এই কথা বলে ঘর থেকে বের হয়ে গেলাম আমি। যদিও এত কিছু হবার পরেও সুহাসিনীকে ছেড়ে যেতে মন চাইছিল না আমার। পরদিন সকাল 7টা। ঘুম থেকে উঠতেই মোবাইলে 7টা ফোন কল। জার্মানি থেকে আমার কলিগ চেসি 7বার কল করেছে। চেসির এতবার কলে একটু চিন্তিত হলাম আমি। মোবাইলের ডাটা অন করে ওকে কল দেবার আগেই ওর 8ম কল রিসিভ করলাম আমি। ও আমাকে কল ধরেই উত্তেজিত গলায় বলল, ফরহাদ, বিশাল ঝামেলা হয়ে গেছে, অনেক বড় ক্ষতি হয়ে গেছে তোমার। আমি ওর কথার কোনো কিছুই বুঝতে পারলাম না। আমি বললাম, কিসের ক্ষতি? আমি ওকে চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলাম কথাটা। সে বলল, ফরহাদ, তোমার স্ত্রী মারিয়া গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। চেসির কথা শুনে আমি পুরো নির্বোধ হয়ে গেলাম। কি বলছে ও এইসব? আমি বললাম, কি যাতা বলছো তুমি চেসি? আমার গলা কাঁপতে আরম্ভ করলো। আমার কথার উত্তরে জেসি রেগে গিয়ে বলল, আমি তোমাকে যাতা বলার জন্য ফোন দেইনি ফরহাদ। আমি আজকেই জার্মানি আসছি জেসি, চিৎকার করে বললাম আমি। তুমি এখন জার্মানি আসতে পারবে না ফরহাদ। মারিয়া একটা সুইসাইড নোটে লিখে গেছে, যেখানে সে তার মৃত্যুর জন্য তোমাকে দায়ী করেছে। তুমি মারিয়ার সাথে প্রতারণা করেছ, সেই কথাও লেখা আছে এই নোটে। এখানে আসলে তোমাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে। পুলিশের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তুমি জার্মানি আসতে পারবে না। তোমার 2 সন্তান ভালো আছে। আমি ফোনটা এখন রাখছি, ভালো থেকো তুমি। এক নিঃশ্বাসে কথাগুলো বলেই মারিয়া ফোন রেখে দিল। আর আমি ভেজা চোখে হতবুদ্ধি হয়ে বসে রইলাম। আমি যেন আমার মধ্যে নিজেকেই পাচ্ছিলাম না। কখন যে মোবাইলটাতে একটা মেসেজ এসেছে সেটাও বুঝতে পারিনি আমি। মেসেজ আসার শব্দে আমি মাথা উঁচু করতেই দেখতে পেলাম সুহাসিনী ঠিক আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি ওর দিকে তাকাতেই মুচকি হেসে গুনগুন করতে করতে রিয়াদের ঘরে চলে গেল সে। মোবাইলের মেসেজের সেন্ড বাটন চাপ দিতেই চেসির পাঠানো একটা ছবি স্ক্রিনে ভেসে উঠল, যেখানে মারিয়ার গলায় কালো কাপড় পেঁচানো লাশটা দেখা যাচ্ছিল। মারিয়ার গলার এই কালো কাপড়টা আমার খুব চেনা লাগছে, অতি চেনা একটা কাপড়। আমি হাঁ হয়ে নিজের মৃত স্ত্রীর ছবিটার দিকে তাকিয়ে রইলাম।